সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। ভোরের স্নিগ্ধ বাতাসে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম নিষ্পলক চোখে শান্ত পানির দিকে কি যেন ভাবছে। ঈশান ভাবল একবার ডেকে জিজ্ঞাসা করবে কিছু হয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো থাক, একা আছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা করছে। মেয়েদের সাথে নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলতে গেলে উল্টোটা ভেবে বুঝতে পারে। সো আই শুড লিভ হার অ্যালন। এই ভেবে ঈশান যেই না পা বাড়ালো, অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তেই একগাল হেসে বলে উঠল, আরে ঈশান যে, এসো, কোনো কথা না বলে চলে যাচ্ছিলে কেন? কি ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মিহির দিকে ঘুরে তাকিয়ে বলল, ওহ না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে আসলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো। ভাবলাম হয়তো মন খারাপ, তাই অহেতুক ডিস্টার্ব করতে চাই না। মিহি তখন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনিও না? আমি কেন বিরক্ত হব? আসলে এমনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাসটা এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা মাথা নেড়ে বলল। ও আই সি। এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজার কিছু একটা বলতেই মিহি হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময় শুভ্রা বড় একটা হাই তুলতে তুলতে ঘর থেকে বাহিরে বের হলো। চোখে মুখে তখনও ঘুমের রেশ। বাড়ির গেটের কাছে আসতেই ওর চোখ গেল পুকুর পাড়ের দিকে। সেখানে ঈশান আর মিহি পাশে পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্রই শুভ্রার বুকের ভিতরটা যেন কেউ খামছে ধরল। কলিজাটা হঠাৎ মুচড় দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারল একটা অজানা অস্থিরতা আর চিনচিনে ব্যথা ওর সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শুভ্রা মনে মনে ভাবল, এর মানে কি? আমি কেন ঈশান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো। তাহলে মিহির সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আমার এত খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে দেখে ঈশান আর মিহির হাসি মুহূর্তে মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, তুই হঠাৎ এখানে? শুভ্রা মিহির দিকে তাকিয়ে বেশ তেরা গলায় উত্তর দিল, কেন? এখানে এসে বুঝি খুব বড় কোনো অপরাধ করে ফেললাম? তোমাদের পার্সোনাল মোমেন্ট কি নষ্ট হয়ে গেল? শুভ্রার এমন ঝাঁঝালো কথা শুনে ঈশান আর মিহি দুজনেই কুঁচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টার সুরে শুভ্রার কাঁধে একটা চাপড় মেরে বলল, তুইও না? কী সব বাজে বাজে কথা বলছিস? অপরাধবোধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। শুভ্রা একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে না রে মিহি। মনে হচ্ছে আমি এসে একদম কাবাব মে হাড্ডি হয়ে গেছি। মিহি একটু হেসে বলল, তুইও না? কি আজে বাজে বলিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। বাকিটুকু বলার আগেই শুভ্রা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, হয়েছে, বুঝেছি। এখন তুই এখান থেকে যা। ঈশান ভাইয়ার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহি আর কথা বাড়ালো না। শুভ্রার মেজাজ থেকে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত ব্রাশ শেষ করে মাটিতে থুতু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রার দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। শুভ্রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি মিহিকে বিদায় করে দিয়েছি বলে? খুব একা একা লাগছে আপনার? ঈশানের ভ্রু কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, কি বলছো শুভ্র, তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? মিহি চলে যাওয়ার আমার কেন কষ্ট হবে? শুভ্রা এবার ঈশানের আরো কাছে এগিয়ে এসে তেরা গলায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসেই কথা বলছিলেন। তখন তো আপনার সময় ফুরাচ্ছিল না।
এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বেলায় আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, তাই না? ঈশান একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছে না শুভ্রা হুট করে কেন এতটা রিয়্যাক্ট করছে। সে আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ্রা, দেখো তুমি যা ভাবছো তা মোটেও না। আসলে হুট করে এইভাবে পুকুর পাড়ে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টাপাল্টা ভাববে, আর গ্রামের লোকজনের সম্পর্কে তো তোমার ধারণা আছে। তাই আমি বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্রা। রাগে ফেটে পড়ে মাঝপথে কথা কেড়ে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। মিহির সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলেছিলেন তখন তো আপনার এই লোকলজ্জার চিন্তা মাথায় ছিল না। শুধু আমার সাথে কথা বলতেই যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মিহির সাথে কথা বলেন আপনি, আমার সাথে আর বলতে হবে না। আমিও আর জীবনে আপনার সাথে কথা বলবো না। বলেই শুভ্রা সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে গেল। ঈশান ব্রাশ হাতে নিয়ে একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় কিছুই ঢুকছে না। কি হলো হঠাৎ? শুভ্রার এমন পাগলামি কেন করছে? স্রেফ কথা বলা নিয়ে কেউ এতটা রিয়্যাক্ট করতে পারে, সেটা ঈশানের কল্পনার বাহিরে। খুব ভোরেই ছাদে এসেছিল হৃদি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। মনের ভিতর এক অস্থির ঝড় বয়ে গেছে। তাই ফজরের নামাজটা পড়েই একটু শান্তি খোঁজে ছাদে উঠে এসেছিল। ভোরের স্নিগ্ধ আর শীতল বাতাসটা হৃদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিয়ে ওর মনটাকে কিছুটা ফুরফুরে করে দিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই শরীর চর্চার জন্য একটা টি শার্ট আর শর্ট ট্রাউজার পরে ছাদে উঠল শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেওয়া, কিন্তু সাত সকালে ছাদে হৃদিকে এইভাবে একাকী দাঁড়িয়ে থাকতে দেখবে সেটাও কল্পনাও করতে পারেনি। হৃদি তখনও শুভ্রর উপস্থিতি টের পায়নি। ও গভীর মগ্নতায় ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো। বেলা বেড়ে যাচ্ছে। এখন ব্যায়াম না করলে পরে আর শরীরে সায় দেবে না। তাই সে হৃদির সাথে কোনো কথা না বাড়িয়ে ছাদের এক কিনারায় গিয়ে উপর হয়ে দুই হাত ফ্লোরে খামচে ধরে পুশ আপ দিতে শুরু করলো। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠেছে, কিন্তু ও থামছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে পা রাখল রাসেল। সেখানে হৃদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাসেলের মনের কথা বলার এক সুপ্ত ইচ্ছা জেগে উঠল। সে পা টিপে টিপে হৃদির পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম গলায় জিজ্ঞাসা করল, মন খারাপ বুঝি? হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে হৃদি চমকে উঠে পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ওর একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে হয়। তাই হৃদি ঠোঁটে একটা চিলতে হাসি ফুটিয়ে বলল, না তো, মন খারাপ হবে কেন? এমনি আকাশের দিকে তাকিয়ে আছি, পরিবেশটা খুব ভালো লাগছে আমার। কথাটা বলে হৃদি একটু পাশ ফিরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়াতেই ছাদের কিনারার দিকে ওর চোখ আটকে গেল। সেখানে শুভ্র দু হাত দিয়ে ছাদের মেঝে খামচে ধরে রাগে ফুঁসছে আর এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো ইতিমধ্যে রাগে টকটকে লাল হয়ে গেছে। হুট করে শুভ্রকে এইভাবে রাগ রংহীন দেহি মূর্তিতে ছাদে দেখে হৃদি ভূত দেখার মতো চমকে উঠল। কিন্তু পরক্ষণে সে নিজের ভয়টা চেপে রেখে শুভ্রর ওই ভয়ঙ্কর রাগটাকে মোটে তোয়াক্কা করল না। উল্টো রাসেলের দিকে তাকিয়ে বেশ মিষ্টি করে হেসে বলল, তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আসলে আমি একটু ছাদে হাঁটার জন্য এসেছিলাম, এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। বাই দ্য ওয়ে, ইউ লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। হৃদি ঠোঁটে আলতো একটা হাসির রেখা টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেলের সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, আচ্ছা রিদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে পারি?
হৃদি আর চোখে দেখল ছাদের এক কোণে শুভ্র রাগী চোখে দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শুভ্রকে আরও একটু খেপিয়ে দেওয়ার জন্য হৃদি নিজের হাসিটা আরো মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন, কি বলবেন। আমি কেন কিছু মনে করব? রাসেল কিছুটা তোতলানো সুরে আমতা আমতা করে বলল, আসলে না, মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আই মিন, কাউকে কি তোমার পার্সোনালি পছন্দ? রাসেলের এমন আচমকা আর অদ্ভুত প্রশ্নে হৃদি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভিতর একটা বিরক্তির দানা বাঁধলেও সে এটা প্রকাশ করল না। ছাদের কিনারার দিকে আর চোখে তাকাতেই হৃদি চমকে উঠল। শুভ্র সেখানে নেই। হঠাৎ কোথায় উধাও হয়ে গেল লোকটা। তাকে এইভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষই না। এই ভেবে হৃদি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকাতেই আতঙ্কে এক চিৎকার দিয়ে দুপা পিছিয়ে গেল। কারণ শুভ্র এখন একদম রাসেলের ঠিক পিছনে জমের মতো দাঁড়িয়ে আছে। ও দু হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো, ঘামে ভেজা শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। শুভ্র একদম শান্ত কিন্তু হিমশীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আর্তচিৎকারে রাসেল ভাবেচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে রিদি? হঠাৎ এমন চিৎকার দিলে কেন? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছো। হৃদি কোনো উত্তর দিল না। স্রেফ ভয়ে কুঁকড়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। রাসেল তখনও খেয়াল করেনি যে ওর ঠিক পিছনেই কেউ দাঁড়িয়ে আছে। সে হৃদির স্থির দৃষ্টি অনুসরণ করে যেই না পিছনে ফিরল, অমনি আহ করে এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমে রেলিংটা খামচে ধরে নিজেকে সামলালো সে। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোদের? দুজনে এভাবে সমস্বরে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমাকে না নির্ঘাত কোনো ভূত দেখেছিস। অ্যাম আই লুকিং লাইক এ ঘোস্ট? রাসেল কোনো রকমে বুক ভরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাপা গলায় বলল, ব্রো, তুমি ছাদে? আর তুমি কখন এলে? আমি তো টের পেলাম না। শুভ্র একবার আর চোখে থমথমে মুখে হৃদির দিকে তাকালো, তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলায় বলল, আমি তোমার অনেক আগেই ছাদে এসেছি রাসেল, হয়তো তুমি আসার পর আমায় খেয়াল করোনি। রাসেল সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। শুভ্রর ওই অগ্নিগিরির মতো শান্ত চেহারার দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেঙচি কাটল সে। তারপর গটগট করে ছাদ থেকে নিচে চলে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্রর দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজল। সে আমতা আমতা করে বলল, তাহলে ব্রো তুমি থাকো, আমি তাহলে নিচে যাই। শরীরটা হঠাৎ কেমন জানি লাগছে। এই বলে রাসেল যেই না এক পা বাড়িয়েছে, অমনি শুভ্র আচমকা রাসেলের গেঞ্জির কলার পিছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাটটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার করে উঠল, সমস্যা কি তোর? আমার বইয়ের পেছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? শুভ্রের এমন রণদেহী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করলো। কি 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 বলছো তুমি ব্রো? তোমার বইয়ের পেছনে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির কলার আরো জোরে পেঁচিয়ে ধরল, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁত চেপে শুভ্র বলল, ইয়েস বউ, আর তুই আমার বইয়ের পিছে টিকটিকির মতো ঘুরু ঘুরু করছিস। বল এখন তোর সাথে কি করা উচিত? তোর ওই নোংরা মাথাটা কেটে মাছ পুকুরের জলে ভাসিয়ে দেবো, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসবো? শুভ্রের এই মরামুখী রূপ দেখে রাসেলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রর হঠাৎ কি হলো। ওকে কি জিন ভূতে ধরল নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দেখো ব্রো, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বইয়ের পেছনে ঘুরবো কিভাবে? আর তোমার বউ আসবে বা কোথা থেকে? তুমি তো এখনো বিয়েই করনি। আমার মনে হচ্ছে তোমার ওপর আসমানি কিছু আছর করেছে, তুমি ঠিক নেই। শুভ্রর ঠোঁটের কোণে একটা কুৎসিত আর পৈশাচিক হাসি ফুটে উঠল।
সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানের মতো ফিসফিস করে বলল, তুই একদম ঠিক ধরেছিস রাসেল, আমার উপর ভূত চেপেছে। আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় যে কারো মাথা ঘাড় মোটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষটা হচ্ছিস তুই। ইয়েস, আমি এখন তোর ঘাড় মটকাবো। বলেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রাসেলের গলা টিপে ধরল। হাতের জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। ওর চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, বল হারামজাদা, আর কোনোদিনও আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবি? বল, জাস্ট সে ইট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল যে শুভ্রর উপর নির্ঘাত কোনো শক্তিশালী জিন অসর করেছে। সে ওকে ভুল বুঝে নিজের বইয়ের উপর নজরদারি ভাবছে। বাচ্চার কোনো উপায় না পেয়ে রাসেল মরিয়া হয়ে নাসুযোগ মাথা নাড়ালো। শুভ্রর সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল ছাদের মেঝেতে বসে পড়ে দু হাতে গলা চেপে ধরে কুঁকড়ে গিয়ে কাঁচতে লাগলো। ওর দম যেন আটকে যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শেষ হুঁশিয়ারি দিল, নেক্সট টাইম যদি আবার তোকে আমার বউয়ের আশেপাশে দেখি, তবে তোর বউয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমি ন্যানো সেকেন্ডও ভাববো না। সো গেট লস্ট। ঢাকা শহরের থানার গেট দিয়ে ভিতরে পা রাখতেই এক ধরনের ভ্যাপসা আর গোমট গন্ধ নাকে এসে ধাক্কা দিল। জরাজীর্ণ দেওয়ালগুলোর চুনকাম অনেক আগেই চটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়ান্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝোলানো। মাথার উপর একটা পুরনো সিলিং ফ্যান বিশিরি শব্দ করে ঘুরছে, যে কোনো সময় খুলে পড়বে। সামনে বড় টেবিলটায় ডিউটি অফিসার গম্ভীর মুখে বসে ডায়েরিতে খসখস করে কী যেন লিখছেন। তার চারপাশে ফাইলের পাহাড়, আর টেবিলের এক কোণে পড়ে আছে আদো খাও এক কাপ ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়াকিটকির সেই পরিচিত কর্কশ আওয়াজ, অর্ডার অ্যান্ড আউট। একটু এগোলে বাম পাশে সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হজতখানা। লোহার মোটা শিকড়ে ওপাশে কয়েকটা আবছা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেওয়ালে হেলান দিয়ে ঝিমোচ্ছে, কেউ বা ফ্যাল ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছে। ওখান থেকে আসা এক ধরনের ভ্যাপসা গন্ধ আর গুমট পরিবেশটা পুরো থানার বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যে কোনো পুলিশ কনস্টেবল বুলেটের শব্দ বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হনহন করে চলে যাচ্ছে। থানার এক কোণে স্তূপ করে রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটরসাইকেলের আর ধুলোমাখা কিছু লাঠিসুটি। বাইরে ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেলেও থানার ভিতরে ওই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটা দেওয়াল যেন এক একটা না বলা গল্পে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামল। ইঞ্জিনের গর্জন থামতে চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলেন সুট বুট পরা একজন বয়স্ক কিন্তু অত্যন্ত প্রভাবশালী চেহারার পুরুষ নাইম খান। তার ব্যক্তিত্ব আর চালন বলন বলে দিচ্ছে তিনি এই শহরের কতটা ক্ষমতাধর ব্যক্তি। তাকে দেখা মাত্রই ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবল ততস্থ হয়ে দাঁড়িয়ে কুর্নিশ জানালো। নাইম খান ভাবলেশীন মুখে সেই সালাম নিলেন এবং অত্যন্ত ধীরস্থির পায়ে থানার ভিতরে প্রবেশ করলেন। সরাসরি এসপির রুমে গিয়ে মিনিট 10 কথা বলার পর তিনি আসমানির সাথে কথা বলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অত্যন্ত বিনয়ের সাথে তাকে করিডোর দিয়ে নিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের স্যাঁতস্যাঁতে মেঝেতে নাইম খানের দামি চামড়ার জুতো খটখট শব্দের প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দে হাজতের ভিতরে কুঁকড়ে বসে থাকা আসামিটা চমকে চোখ তুলে তাকালো। ধুলোমাখা মেঝেতে আর মশার কামড়ে অতিষ্ঠ
নিভান যখন দেখল লোহার শিকড়ে ওপাশে তার বাবা দাঁড়িয়ে আছেন, মুহূর্তেই তার চোখের কোণে বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিকের সামনে এগিয়ে এলো। ফিস ফিস করে কাপা গলায় ডাকলো, বাবা